Assalamu alaikum and welcome everyone to another inspiring episode of Meet the Campus Leaders brought to you by Excellence Bangladesh. আজকে আপনাদের সাথে আছি আমি সিফাত আজিজ মিঠি, বর্তমানে এক্সেলেন্স বাংলাদেশের ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিমের লিড হিসেবে আছি। And today we are joined by two very impactful leaders from North South University's Marketing and International Business Club, NSU MIBC. আজকে আমরা শুধু ইভেন্টস, প্রোগ্রামস, অ্যাচিভমেন্টস নিয়ে কথা বলবো না, বরং আমরা লিডারশিপ, গ্রোথ, লিডারশিপ মাইন্ডসেট সবকিছু নিয়ে কথা বলবো। So let's welcome our guests, Tanvir Anjum Rakin Bhaiya, President NSU MIBC, and Srijan Bonik Bhaiya, Treasurer NSU MIBC. Welcome ভাইয়া আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে ইনভাইট করার জন্য। So let's start from the beginning. 2022 when you both joined NSU MIBC. প্রশ্নটা আমার দুজনের কাছেই থাকবে, সবার ফার্স্টে রাকিন ভাইয়ের কাছে যাই। ফ্রেশ স্টুডেন্ট থেকে নাও ইউ হ্যাভ গ্রোন ইনটু দিস লিডার, সো জার্নিটা কেমন ছিল? NSU MIBC তে আসলে কি দেখেছিলেন ফার্স্টে, যেটা দেখে মনে হচ্ছিল যে না, I want to stay here, I want to grow here? ওকে, থ্যাংক ইউ আপু। আমি যখন এনএসইউতে জয়েন করি তো তখন আমরা দেখতাম যে এনএসইউতে অনেক ক্লাবস রয়েছে। তো আমার বেশ কিছু ফ্রেন্ড যারা ছিল, যারা বিভিন্ন ক্লাবে ছিল, তো তার মধ্যে একজন ফ্রেন্ড আমার ফ্রেন্ড রাতুল। সো ও আমাকে আর কি মেইনলি বলেছিল যে এমআইবিসি ইজ ভেরি গুড এবং মার্কেটিং ডিপার্টমেন্টের দ্য অনলি ক্লাব। তো এই জন্য সব অ্যাফিলিয়েশন চিন্তা করে আমি চিন্তা করলাম যে তাহলে এমআইবিসিতে জয়েন করি। দেন এমআইবিসিতে জয়েন করার পর অ্যাজ এ জেনারেল মেম্বার জয়েন করেছিলাম, সেখান থেকে এখন তো প্রেসিডেন্ট। সো জার্নিটা অনেক ভালো ছিল, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ইভেন্টস অর্গানাইজ করার মাধ্যমে এবং আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ডস বানাতে পেরেছি। তো সবকিছু মিলে ইট ওয়াজ অ্যামেজিং। যা খুবই ভালো, অ্যান্ড থ্যাঙ্কস টু রাতুল ভাইয়া যে আসলে আপনাকে ইন্ট্রোডিউস করিয়েছে। অ্যান্ড সেম প্রশ্ন সৃজন ভাইয়াকেও, আসলে ওই সময় NSU MIBC তে কি ছিল বা কি নোটিস করেছিলেন যেটা আসলে মনে হয়েছিল যে না, আমি আসলে এই ক্লাবের সাথে থাকতে চাই? থ্যাংক ইউ আপু। তো আপু, আমি একটু যদি আগে থেকে বলি, আমি স্কুল থেকেই ক্লাবিং করতাম। তো স্কুলে ক্লাবিং করা হয়েছে, কলেজ লাইফেও ক্লাবিং করা হয়েছে। তো এনএসইউতে এসে আমার কিছু সিনিয়র ছিল যারা আর কি অলরেডি এমআইবিসিতে ছিল। তো আমাদের কিছু সিনিয়র ছিল, তো তারা বললো যে তুই তো ক্লাবিং করছিসই, তুই ক্লাবিং করিস, তো হোয়াই নট এমআইবিসি? তাই আমি বললাম, ভাই আমি মাত্র ফ্রেশার, আমি মাত্র ফার্স্ট সেমিস্টারে আসছি, এখন আমি কি ক্লাবিং করবো, আমি তো বুঝতেছি না। তো ওরা বললো না, তুই ভালো করবি, তুই আয়, আমরা তো আছি একসাথে, আর কিছু না হোক একসাথে আড্ডা হবে, একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। বা তখন মানে আমরা ছোট ছিলাম, কোনো ফ্রেন্ড টেন ছিল না। ঠিক আছে, তাহলে ভেবে দেখা যায় আর কি যে আহ, ওই হিসাব করে আর কি ফ্রেন্ডস পাওয়ার জন্য বলা যায়, বা একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য। এত কাজ টাজ তখন আর কি মাথায় আসেনি যে এরকম এই পজিশনে যাইতে হবে বা এরকম কিছু। তো ওইখান থেকে আর কি শুরু, আর এখন তো খুবই ভালো। আসলে আমরা আসলে সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন হই, ওই ফার্স্ট একটু এনজয়মেন্ট, আবার হচ্ছে ক্লাস একটু বাঙ্ক দিতে পারবো, হ্যাঁ, এইসব থেকে আসলে জয়েন হই। কিন্তু পরে আসলে দেখা যায় যে না, অনেক কিছু, বিশেষ করে যখন একটা রেসপন্সিবিলিটিতে আসি, তখন মনে হয় যে না, আসলে একটা বড় জায়গায় চলে এসেছি। সো আমার পরের প্রশ্নটা থাকবে রাকিন ভাইয়ার কাছে। We know NSU MIBC for their events, competitions, achievements, but এটার পেছনেও অনেক স্টোরি থাকে। There is a culture, there is discipline, a vision. আপনাদের vision হচ্ছে envision beyond borders, right? So নিজের এক্সপেরিয়েন্সে এই ভিশনটা কিভাবে করে আসলে আপনি রিফ্লেক্ট করেন? ওকে, না অনেক ভালো একটা কোয়েশ্চেন। আমাদের ক্লাবের আর কি মেইন মোটো হচ্ছে যে এনভিশন বিয়ন্ড বর্ডার্স। আমরা চেষ্টা করি যে আমাদের মেম্বাররা যাতে করে মানে আউটসাইড দ্য বক্স চিন্তা করতে পারে, নিজের বাউন্ডারিজ গুলোকে যেন পুশ করতে পারে। তো যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি, আমি যখন এমআইবিসিতে জয়েন করি, আমি দেখা যেত যে খুব একটা যে আউটগোয়িং পার্সন ছিলাম এরকম বলবো না, বাট এমআইবিসিতে জয়েন করার পর যখন বিভিন্ন এঙ্গেজমেন্ট হতো, ইভেন্ট হতো, তো এগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে নিজেকে অন্যভাবে দেখা, তো এইটাও একটা লার্নিং ছিল। তখন অনেক সেমিনার্সে অ্যাটেন্ড করতাম, অনেক জায়গায় যেতাম এবং আমি তখন স্পন্সরশিপ টিম জয়েন করেছিলাম এমআইবিসি। তো ওইটার মাধ্যমে কোনো কোম্পানিসে গিয়ে এবং সেখানে নেগোশিয়েট করা এবং তাদেরকে কনভিন্স করা যে আমাদের মানে ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। তো
তো সবকিছুতেই একটা আমার মনে হয় লার্নিং অপরচুনিটিস ছিল, যেটা আমাকে আমার নিজের কি বলবো একটা খোলস থেকে বের হয়ে আসতে হেল্প করতে পারাটা। তো আমার মনে হয় যে এইটা আমরা চেষ্টা করি আমাদের সব মেম্বারদেরকেই, যারা নতুন জয়েন করছে, কারণ আমরা তো জেনারেল মেম্বার হিসেবে জয়েন করেছিলাম, তারপরে আরও 3টা প্যানেল নতুন জয়েন করেছে। আমরা ট্রাই করি এই সার্কেলটা যেন সবসময় থাকে এনএসএমআইবিসিতে, এবং প্রত্যেকে যেন একটা অপরচুনিটি পায়, যেটা তারা তাদের একাডেমিক্সের বাইরে থেকে নিজেকে আরও কতখানি ডেভেলপ করা যায় সেটা যেন ইনশিওর হয়। তো আমরা এটা ট্রাই করি আমাদের এন্ড থেকে। খুবই দারুণ। আমি যদি বলি যে ধরেন আসলেই এই ক্লাব অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদেরকে নিজেদের সম্পর্কে এমন কিছু একটা জিনিস আর কি শো করে, যেটা আমরা কখনোই জানতাম যে আরে True. মানে এটা আমাদের মধ্যে ছিল, আমার Exactly. পক্ষে আসলে এটা সম্ভব। Exactly. তো মানে খুবই সুন্দর একটা বিষয়, আমার নিজের Of course. কাছেও এটা লাগে। Of course. আহ, না, আমার আমি যদি বলি, আমি হয়তোবা আমাকে যদি আমার ইউনিভার্সিটি শুরু থেকে বলতো যে একটা পুরো একটা রুম ভর্তি মানুষ থাকবে, তোমাকে সামনে দাঁড়ায় কথা বলতে হবে, আমি মনে হয় না পারতাম। এইটা আস্তে আস্তে মানে বিল্ড আপ হয়েছে ক্লাবের থ্রুতেই, কারণ ক্লাসে হয়তো বা ওরকম অপরচুনিটি প্রেজেন্টেশন এটা ভেরি ফর্মাল থিং, বাট ক্লাবের মধ্যে আপনি ইনফর্মাল দেন ফর্মাল। এখন যখন মানে অ্যাজ এ প্রেসিডেন্ট ক্লাবের সবার সামনে দাঁড়িয়ে কথা বলি, ইট ফিলস গুড। তো এই জায়গাটা আমার মনে হয় যে এইটা ক্লাবে জয়েন না করলে কখনোই পসিবল হতো না। একদম। আমার নেক্সট প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই থাকবে। আমি হচ্ছে গিয়ে ভাইয়ার কাছ থেকেই শুনি আগে, রাকিন ভাইয়ার কাছ থেকে, যে ধরেন যখন একটা স্টুডেন্ট নতুন নতুন ইউনিভার্সিটিতে আসে, আর এনএসইউর মতন একটা ক্যাম্পাস যেখানে আসলে এত দারুণ ক্লাবস, এত কিছু, সো সেখান থেকে, এবং প্রথম প্রথম কিন্তু সেই মানুষটা একটু শাই থাকে, যেরকম আপনি বললেন আপনার এক্সপিরিয়েন্স, একটু আপনি কখনো এক্সট্রা কারিকুলারের সাথে তেমন একটা ইনভলভ ছিলেন না, নতুন করে নিজেকে ডিসকভার করলেন। সো প্রথম প্রথম একটু শাই থাকে, আনসার্টিন থাকে, দেন ক্লাবের জয়েন করার মাধ্যমে সে কিছু একটা জানতে পারে নিজের সম্পর্কে। আমি জানতে চাই যে আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যে না আচ্ছা কোনো একটা ইভেন্ট বা প্রজেক্ট, কোনো একটা মোমেন্ট, যে না আচ্ছা না দিস প্লেস চেঞ্জেস পিপল, আমি তো পুরা চেঞ্জ হয়ে গিয়েছি, এরকম কিছু? ট্রু ট্রু। আমি যেটা একটু আগে বলছিলাম যে যখন আমি মানে আমার মনে হয় যে এমআইবিসির প্রফেশনাল জার্নিটা আসলে শুরু হয়েছে স্পন্সরশিপ টিম থেকে। যখন আমরা মিটিংসে যেতাম, তো তখন গিয়ে প্রথম একটু একটু ভয় কাজ করতো যে একটা কোম্পানিতে যাচ্ছি, সেখানে মানে টপ ম্যানেজমেন্টের সাথে অনেক সময় মিটিং হয়। তখন চিন্তা করতাম যে আরে ওনার সাথে কিভাবে বলবো, কথা বলবো কিভাবে, উনি আবার কি মনে করে। বাট এইটা আসলে করতে করতে মানে অন দ্য প্রসেস আসলে ওভার দ্য টাইম এটা ওভারকাম করেছি, এবং পরবর্তীতে মনে হতো যে না, একটা সময় এসে কনফিডেন্স চলে আসলো যে আরে এখন তো পসিবল। প্লাস অনেক নতুন নতুন বিষয় আসলে জানা হয়েছে, যেমন আমরা যখন লাস্ট ইয়ার মার্সেলেন্স লঞ্চ করলাম, তখন অনেক কিছু যেটা আমরা করেছি যেটা আমাদের কাছে একদম নতুন ছিল। যেমন আমরা তখন হচ্ছে গিয়ে ইভেন্টের সময় আমরা প্রথম 5 স্টার আমাদের ইভেন্ট অর্গানাইজ করি লাস্ট ইয়ার। তো এইটা একটা ছিল যে নতুন একটা শেখা, যেমন ও আরো ভালো করে বলতে পারবে, যেমন ওর মানে লজিস্টিক্যাল যে বিষয়গুলো ছিল তখন ও দেখেছিল। তো এই যে মানে প্রত্যেক দিন যখন আপনি একটা করে ইভেন্ট অর্গানাইজ করবেন, বা আপনি একটা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের জন্য কোনো সেমিনার অর্গানাইজ করবেন, তো এখান থেকে আমার মনে হয় যে লার্নিং অপরচুনিটিটা এইটা একদম নতুন ছিল, যেটা আগে কখনো হয় না। আমি কলেজেও ক্লাবে ছিলাম, বাট আমার মনে হয় যে কলেজের ক্লাবগুলো এইরকম মানে এক্সপ্লোরেশন সুযোগটা হয়তো বা তখন ছিল না, যেটা আমি নর্থ সাউথ এসে পেয়েছি, এমআইবিসিতে পেয়েছি। খুবই ভালো। সেম প্রশ্নটা আমার সৃজন ভাইয়ার কাছেও, যে ভাইয়া, রাকিন ভাইয়া যেরকম বললেন যে ভাইয়া যখন আসলে স্পন্সরশিপ ডিলিংস গুলো করতেন, তখন আসলে ওনার কাছে মনে হচ্ছে যে না আমার মধ্যে কিছু একটা আছে, এটা এক্সপ্লোর করা যেতে পারে। সো আপনার সেই এক্সপিরিয়েন্সটা কি ছিল? কোন মোমেন্টে মনে হয়েছে যে না আমি তো কিছু একটা করতে পারি? বিশেষ করে এনএসইউ এমআইবিসি তে আসলে মনে হয়েছে যে না এই জায়গাটা বদলে দিতে পারে মানুষকে। আমি যদি বলি যে রাকিন যেটা একটু আগে বললো যে স্কুল কলেজের ক্লাব, ঠিক আছে, আহ তারপর ওখানে মানে ভার্সিটি লেভেল ক্লাব গুলো কিন্তু পুরোপুরি আলাদা। অনেক অনেক বেশি অপরচুনিটির জায়গায় যদি বলি ভার্সিটি ক্লাব গুলোতে আমরা পাই। তো আমি ছোট সরি মানে আমি জিএম থেকে আর কি লজিস্টিক্স টিমে আর কি বেশি অ্যাক্টিভ ছিলাম, ওখানে আর কি কাজ করে ভালো লাগতো আর কি। তো বলা যায় তো আমাদের যদি লাস্ট ইয়ারের মার্সেলসের একটা এক্সপিরিয়েন্সের কথা বললে, যেটা হচ্ছে আপনার আমি মোটামুটি আমরা আমাদের কিছু ডিল করতাম, যেমন
ভেন্যু ঠিক করা, তারপর আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের যেসব কিছু জিনিসপত্র আছে ওগুলো, তারপর ব্যানার্স, ড্যাংলার্স বলেন বা টি শার্ট ডিল করা। তো ভেন্ডরদের সাথে আর কি ডিল করতে গিয়ে অনেক মজার মজার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। তো খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে, কিন্তু আমি বলবো যে ভালোই লাগতো। মানে ওদের সাথে কিছু টাকা যদি আমি কমে আনতে পারি একটা ভালো হতো ক্লাবের জন্য, আমাদের জন্য। আমরাও মনে করেন যে সবাই মিলে একটা খাওয়া দাওয়া করলাম, ঘুরতে ঘুরতে পারলাম। তো অনেক কিছু আর কি ওখান থেকে শিখা হয়েছে আর কি, বলা যায় যেটা আপনার এই বলা যায়। যাক, খুবই ভালো। আমার কাছে মানে দুইজনের এক্সপিরিয়েন্স, দুইজনের যাদের সাথে ডিল করার এক্সপিরিয়েন্স পুরা সেপারেট, তাই না? সেপারেট আর কি জায়গা। ওটা পুরো কর্পোরেট লেভেলে ছিল, আমারটা পুরো একদম মানে দোকানদার বলা যায়, ওদের সাথে আর কি বেশি deal করা হয়েছে। এটা মানে আপনি বলেন যে আসলে এই জায়গাটাতে আসলে যদি কাজ করতে মানে এটা যদি সুযোগ না হতো তাহলে এত কিছু ভার্সেটাইল যেই ফ্যাক্টরটা এটা আসলে গ্রো কিন্তু হয় না, তাই না? ভেরি ট্রু। ওকে, সো লেটস টক অ্যাবাউট মার্কসেলেন্স। এই প্রশ্নটা নিয়ে সৃজন ভাইয়ের কাছে যাব। This started as an idea, but now it has grown into this very powerful international inter-university digital marketing competition. What was the purpose behind building this Markselence? And Markselence আসলে কিভাবে করে ইভলভ করছে ওভার দ্য ইয়ার্স? ধরেন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ইন্ডাস্ট্রিজ তো কনস্ট্যান্টলি ইভলভ করছে, চেঞ্জেস হচ্ছে। সো মার্কসেলেন্সের এখানে আসলে ইম্প্যাক্টটা কি, বা কিভাবে আসলে এটা ইভলভ করছে আপনার মনে হয়? প্রথমত আমি আমাদের ক্লাবের নামের সাথে একটু রিলেট করি, যে মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব। তো আমাদের ক্লাবের মধ্যেই নামের মধ্যেই আর কি মার্কেটিং এর ব্যাপারটা আছে। তো নাওএডেজ বিজনেসটা হইলে আপনি আপনার প্রোডাক্ট কিভাবে সেল করতে পারেন, দ্যাটস ইট। তো আমি যত মানুষের কাছে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, আমার বিজনেস রেভিনিউ তত বেশি আসবে, এটা আমার হিসাব। তো আমরা ওই হিসাব করে একটা চিন্তা করছিলাম যে কেননা মার্কেটিং এর উপর বেস করে আমরা একটা বিজনেস কেস কম্পিটিশন করতে পারি, যেখানে পার্টিসিপেন্টসরা আপনার ক্যাম্পেইন করার মতো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে। যেমন মার্কেটিং ফুল ক্যাম্পেইন, আমরা কিন্তু আমাদের কেস কম্পিটিশনে ফিনান্সিয়াল মডেল থেকে শুরু করে ক্যাম্পেইনটা কিভাবে করতেছে, কিভাবে প্রোডাক্ট ডিজাইন করলে বেশি মানুষ অ্যাট্রাক্ট হবে, তো এরকম একটা কেস আমরা আর কি দিয়ে থাকি। তো ওইটাই আর কি আপনার 3-4জন করে একটা টিমে, তারা ওইটা আমাদের অ্যান্সার বলেন বা প্রেজেন্টেশন বলেন আমাদের প্রোভাইড করে। তো ওই হিসাবে জাজরা, যেটা আমরা কর্পোরেট থেকে আর কি মেইনলি বড় বড় অফিসার লেভেলে যারা আছে, তো ওদেরকে এনে আর কি আমরা ওই মার্কিংটা ওদেরকে দিয়ে থাকি যে তোমরা কতটুকু ক্যাপাবল। আর একটু জিনিস অ্যাড করি, যেটা হলো এটার ফলে কি হয় আর কি, এটার ফলে আপনি যদি একটা কর্পোরেটে যান, যে ও চ্যাম্পিয়ন হয়েছে কি হয় নাই সেটা ব্যাপার না, সে পার্টিসিপেট করছে, সে চেষ্টা করছে, একটা আইডিয়া আছে তার যে এরকম সিনারিও, মানে একদম রিয়েল কেস সিনারিওতে এরকম আমি একটা অ্যান্সার দিতে পারি, বা এরকম একটা মডেল আমি তৈরি করে আমি ইনস্ট্যান্ট আমার সিনারিকে আমি দিতে পারবো। তো আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, এটা আসলেই তাদের সিভিতে ভ্যালুয়েট করবে বা তাদের ক্যারিয়ারে গ্রো আনবে, ব্রেইনস্টর্ম করার একটা সুযোগ দেয়, তাই না? সামনে তো ধরেন লাইফে বিশেষ করে ক্যারিয়ারে এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে আসলে তার এই ধরনের কিছু না কিছু ইনপুট দিতে হবে। ইটস আ গুড আইডিয়া। আমি একটু ওর সাথে অ্যাড করি, আমি যদি মার্কসেলেন্সের জার্নিটার কথা বলি, আমাদের মার্কসেলেন্স লঞ্চ হয়েছিল 2020 একদম শেষে। তো তখন আর কি যেহেতু কোভিড ছিল, তো প্রথমে আমাদের এটা পুরোপুরি অনলাইন, মানে ফার্স্ট এডিশনটা পুরোপুরি অনলাইন ছিল। দেন সেকেন্ড এডিশনটা হচ্ছে 22 সালে হয়েছিল। তো তখনও মানে একদম ফুল ফ্লেজ আমরা করতে পেরেছি। তখন আর কি মানে প্রথমটা ছিল একদম বাংলাদেশের মধ্যে, তারপর এটা রিজিওনাল ছিল। এরপরে আমরা যখন
2025-এ যখন আমরা মার্কসেলেন্স লঞ্চ করলাম থার্ড এডিশন, সেটা আর কি ছিল মানে একদম পুরো গ্লোবাল স্কেলে। কারণ আমাদের লাস্ট এডিশনেই আমরা মোটামুটি আমাদের সব কন্টিনেন্ট থেকে আমাদের ইন্টারন্যাশনাল টিম ছিল, ইভেন একটা ছিল হার্ভার্ড থেকেও টিম ছিল। তো আমাদের বাংলাদেশে তো আমরা মোটামুটি ইম্প্যাক্টটা রাখছি, আমরা চেষ্টা করছি আমাদের গ্লোবাল ফুটপ্রিন্টটাও বাড়াতে, যাতে করে বাইরের ইউনিভার্সিটির সাথেও আমাদের মানে বাংলাদেশি স্টুডেন্টরা যেন নিজেদেরকে টেস্ট করতে পারে বাইরের ওই গ্লোবাল স্কেলে। আমাদের এবার যে এডিশনটা হচ্ছে এটাও ফুল ইন্টারন্যাশনাল হচ্ছে। আমরা এবারও আমাদের তো জাস্ট রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে গতকালকে, তো আমরা চেষ্টা করছি যে এবারেও যেন আমাদের গ্লোবাল ফুটপ্রিন্টটা ঠিক মতো থাকে। এবারও আমরা হোপফুলি আর আগের বারের থেকে অনেক বেশি টিমস পাবো। লাস্ট এডিশনে আমাদের উই হ্যাড মোর দেন 600 টিমস। তো এবার আমরা হয়তো চিন্তা করছি হয়তো এবার 1000-এর কাছাকাছি আমরা টিমস পাবো ইনশাল্লাহ। 600 টিমস কি মানে ডিফারেন্ট কান্ট্রি থেকে নাকি ডিফারেন্ট ইউনিভার্সিটিজ থেকে? আমাদের ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ছিল। হ্যাঁ। আমরা মানে দেশের যত ইউনিভার্সিটি গুলো আছে আমাদের যে একটা ব্যাপার থাকে মার্কসেলেন্সে, যেটা হচ্ছে যে কোনো আন্ডার গ্রাজুয়েট মানে কনসেন্ট্রেশন, যে সেটা ফাইন্যান্স হোক অথবা যদি ইঞ্জিনিয়ারিংও হয় তাহলেও সে অ্যাপ্লাই করতে পারবে। তো যে কোনো কনসেন্ট্রেশন থেকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হলেই সে অ্যাপ্লাই করতে পারছে, ইভেন ক্রস ইউনিভার্সিটি টিমস অলসো অ্যালাউড। তো দেখা গিয়েছে যে এরকম হয়েছে যে বাইরে কোনো একটা ফ্রেন্ড পড়ছে কানাডাতে এবং সে ইন্টারন্যাশনাল টিম রেজিস্টার করছে, হয়তো বা তার সাথে কোনো বাংলাদেশীয় কোনো স্টুডেন্ট তার ফ্রেন্ড হয়তো জয়েন করতে পারছে অ্যাজ এ টিম। তো আমরা আর কি টোটাল 600 টিমস ছিল আমাদের লাস্ট এডিশনে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব টিমস মিলিয়ে। হ্যাঁ, খুবই সুন্দর। এন্ড আমার কাছে মনে হয় যে এটা তো আমাদের জন্য অনেক প্রাউডের বিষয়, যে মানে আমাদের প্রত্যেকের জন্য প্রাউডের বিষয় অ্যাকচুয়ালি, যে কোন একটা এত রিনাউন্ড একটা ক্যাম্পাস, যেই ক্যাম্পাস কিনা এত, এবং ওই ক্যাম্পাসের ওয়ান অফ দ্য রিনাউন্ড ক্লাবস এনএসইউ এমআইবিসি এরকম একটা ইনিশিয়েটিভ নিল, অ্যান্ড যেখানে আসলে ওয়ার্ল্ডের ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট পিপল আসলে এখানে জয়েন করছে। খুবই ভালো, প্রাউড অফ ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ। ইভেন আমরা আমাদের ওয়ার্কশপ যেগুলো হয় আমাদেরকে কিন্তু ব্রডকাস্ট করতে হয়, কারণ যারা বাইরে আছে ওরা তো ফিজিক্যালি এসে হয়তো করতে পারে না। এবং আমাদের সেমিফাইনাল গুলো একটা আমাদের আলাদা করে ওদের জন্য ভিডিও প্রেজেন্টেশন সবকিছু রেডি রাখতে হয় গ্র্যান্ড ফিনালেতেও। যদিও আনফরচুনেটলি লাস্ট আমাদের যেই ইয়াটা হয়েছিল ফাইনালিস্ট টিমগুলো সব বাংলাদেশেরই ছিল, তো তারা পার্টিসিপেট করেছে। বাট আমাদের ওভারঅল পার্টিসিপেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মিক্সড ছিল আর কি, মানে আমাদের দেশ থেকে ছিল, সকল ইউনিভার্সিটি থেকে মোটামুটি ছিল, বাইরেরও ইউনিভার্সিটি ছিল। আবার আমাদের আমরা এবারের আমার যেটা ফোকাস থাকছে, আমরা চেষ্টা করছি যে গ্লোবাল ফুটপ্রিন্ট আরো একটু বাড়াতে। আমাদের ডেডিকেটেড একটা টিমও ক্রিয়েট করা হয়েছে যারা মানে এক্সটার্নাল যে ইউনিভার্সিটি গুলোতে আমরা যেতে পারি সেটা নিয়ে কাজ করছে। তো এবার হোপফুলি হয়তো বা আমরা আরো বেশি ইউনিভার্সিটিকে রিচ করতে পারবো ইনশাল্লাহ। আমার নেক্সট প্রশ্নটা সৃজন ভাইয়ার কাছে থাকবে। ভাইয়া, সাপোজ আ স্টুডেন্ট who is hearing about Marcellence for the very first time today, and that person is curious but not sure যে সে আসলে কি করবে। So walk us through the process, the journey, একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত কারা পার্টিসিপেট করতে পারবে, কিভাবে পার্টিসিপেট করবে, যারা পার্টিসিপেট করছে তারা কিরকম স্কিলস, এক্সপোজার, সার্টিফিকেটস, প্রাইজ মানে কি কি পাচ্ছে, সবকিছু সম্পর্কে যদি বলতেন। প্রথমে যদি বলে, হ্যাঁ, একটা স্টুডেন্ট সে একদম ফ্রেশার, কিছু জানে না, আমাদের প্রাইস পুল দেখে সে আসতে পারবে। যদি আমার কথা বলতাম যে আমি বিশাল অ্যাট্রাকটিভ একটা প্রাইস পুল, আমি ট্রাই করি, পরেরটা পরে দেখা যাবে। তো ওদের ফ্রেন্ডদের বলতে পারে যে একটা মার্কেটিং বেসড কম্পিটিশন হচ্ছে, এমন না যে তার মার্কেটিং ব্যাকগ্রাউন্ডই থাকা লাগবে, বিবিএ ব্যাকগ্রাউন্ডই থাকা লাগবে, সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে। তো এটা না আসলে ক্রিয়েটিভনেস, কে কতটা ক্রিয়েটিভ, যে একটা প্রোডাক্ট আমি কিভাবে সেল করতে পারবো, কিভাবে ডিজাইন করতে পারবো, ক্রিয়েটিভনেস এর উপর ডিপেন্ড করে। এটা যে পড়াশোনা করে আমার জানতে হবে বা বুকেশ নলেজ থেকে জানতে হবে এরকম কিছু না। এখান থেকে বলা যায় যে ও পার্টিসিপেট করলো। তারপর যদি সেকেন্ড প্রসেসে আসি, যে আমাদের ফার্স্টে একটা অনলাইন ভার্সন থাকে, যে অনলাইনে কেস দেওয়া হয়, অনলাইনে কেস সাবমিশন করা হয়। তো সেখান থেকে পরে আমরা ওটা শর্ট লিস্ট করে তারপর সেমিফাইনালের জন্য আর কি ডাকা হয়, যে তো ইউ গাইস আর সিলেক্টেড ফর দ্য প্রেজেন্টেশন, নেক্সট প্রেজেন্টেশন। তারপরে একটা প্রেজেন্টেশন পার্ট হয় আমাদের। ওই প্রেজেন্টেশনের পরে, ওইটা থার্ড পার্ট, ওই প্রেজেন্টেশনের পরে ফাইনাল পার্টের জন্য আমরা আরেকটা কেস দিয়ে থাকি। তো এখানে আরেকবার
আপনার প্রেজেন্টেশন ফুল হয়, যেটা আপনার গ্র্যান্ড ফিনালেতে আমরা ওইভাবে জাজমেন্ট করে থাকি। আচ্ছা। ওর সাথে সাথে এটা অ্যাড করি আমরা, যেহেতু মানে মার্কেটিং সেক্টরটা এভার ইভলভিং হুম হুম, এবং প্রত্যেকে নতুন নতুন আইডিয়াস নিয়ে আসছে। যে আমরা আমরা একটা জিনিস দেখেছি, যখন মার্কসেন্স আগে হয়েছিল তখন একরকম কেসের সলিউশন পেতাম, এখন হুম হুম। ডিফারেন্ট সলিউশন আসতেছে এবং আমরাও দিন শেষে আমাদেরকেও আপগ্রেড করতে হচ্ছে। হুম, আমাদের মার্কসেলেন্সের মধ্যে একটা সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে ওভিসি মেকিং। যে তুমি প্রোডাক্টটাকে, যখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট তাদেরকে দেওয়া হবে যে এই হুম। প্রোডাক্টে তোমাকে কাজ করতে হবে, হুম হুম, ওইটা নিয়ে ওদেরকে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করতে হয় আমাদের পার্টিসিপেন্টদেরকে। আচ্ছা। এবং ওই ভিডিওটাতে তারা দেখাবে যে তারা কিভাবে মানে কোন বিষয়টার উপর ফোকাস করে এই প্রোডাক্টটাকে মানে কনজিউমারের কাছে প্রেজেন্ট করছে। তো হুম, এইটা একটা ব্যাপার থাকছে। এইটা আমাদের সেমিফাইনাল রাউন্ডটাতেও হয় এবং ওইটার উপর একটা মার্কিং আছে এবং ফাইনাল রাউন্ডেও একটা ওভিসি মেকিং থাকছে, হুম হুম, যাতে করে আমরা দেখি যে তাদের আইডিয়াসটা আমরা দেখি, এক্সিকিউশনটাও আমরা যেন টেস্ট করতে পারি যে এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে। হুম হুম, এবং আমাদের এই কম্পিটিশনটাতে 2 থেকে 4 জনের একটা টিম ফর্ম করতে পারবে। সো 2 জন হলেও টিম করা যাবে, আবার 4 জন মানে ম্যাক্সিমাম 4 জন হুম মিলে হুম, টিমটা করতে পারবে। হুম হুম, তো যেটা শুভ্র বললো যে একদম শুরু থেকে কেস থেকে শুরু করে এবং ফাইনাল স্টেজ পর্যন্ত যাওয়াটা, যেহেতু এতগুলো টিমস থাকে, এটা খুব বেশি সহজও না, আবার খুব যে কঠিন সেটাও না। আমার মনে হয় যে যেই টাস্কগুলো চাওয়া হয় আমাদের কেসে, সেটার উপরে ভালো করে ফোকাস করলে আমার মনে হয় যে তারা ইজিলি করতে পারবে। হুম, আর অ্যাট্রাকটিভ প্রাইসফুল, যেটা শুভ্র বললো, অফকোর্স প্রাইসফুল ইজ এ থিং। এবার আমরা একটা জিনিস নতুন অ্যাড করেছি আমাদের ইয়াতে। হুম হুম, নর্মালি দেখা যায় বিজনেস কেস কম্পিটিশন গুলোতে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপ, এই 3টা টিমকেই প্রাইজ দেওয়া হয় এবং ফাইনালিস্ট বাকি টিমগুলো হয় না। এটা আমাদের ক্লাবের একটা প্র্যাকটিস ছিল, বাট এবার আমরা এই পারসেপশনটা একটু চেঞ্জ করছি। কারণ আমার মনে হয় যখন 600-700 টিম একসাথে রেজিস্টার করে এবং সেখান থেকে মানে কম্পিটিশন করার মাধ্যমে টপ 6 টিম আমাদের গ্র্যান্ড ফিনালেতে আসতেছে, সো দে ডিজার্ভ সামথিং। তো এই জন্য আমরা যেটা করেছি, এবারে আমরা আমাদের সব ফাইনালিস্ট যারা হবে প্রত্যেকের জন্য একটা প্রাইজ মানি রাখছি, যে ফাইনাল রাউন্ডে গেলেই দে উইল গেট সামথিং, এবং অফকোর্স ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যারা হবে হুম হুম, তারা হুম। বেশি অ্যামাউন্ট পাচ্ছে। তো এইটা আমরা রেখেছি অ্যাজ আ জেস্টার, যে ওদের পুরা জার্নিটার হুম, উপরে একটা ইয়া করে। হুম হুম, মানে পুরো জিনিসটা খুব অ্যাটেনশন গ্র্যাবিং আর কি। অ্যান্ড আরেকটা জিনিস খুবই ভালো লাগলো যে আপনাদের যে ওবিসি টেস্ট, তাই হুম না? হুম হুম। এইটা আসলে বেশ ভালো লাগছে, কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ইভ্যালুয়েশনটা খুবই ভালোভাবে হবে, তাই না? জি একদম ডিপার লেভেলে জি। অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশনটা হবে। আর অ্যাসেসমেন্টের কথা যেহেতু হুম আসলো, হুম, এটা যদি আমি একটু বলি আপনাকে, আমরা ট্রাই করি যারা মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভিন্ন হুম, কর্পোরেশনে আছেন হুম এবং ভালো ভালো এমএনসিতে যারা আছেন, তাদেরকে এনে তাদের মাধ্যমে, তাহলে কি হয় যে যারা স্টুডেন্টরা আছে হুম, হুম, তারা তো নর্মালি ইউনিভার্সিটি লেভেলে মানে ক্লাস ওয়ার্ক করছে, বিভিন্ন কিছু করছে, বাট ডিরেক্টলি কর্পোরেটের মানুষজনের সাথে ওভাবে এক্সপোজারটা হয় না হয়তো সবার। বাট আমরা এই কম্পিটিশনে আমাদের যারা জাজেসরা থাকেন তারা সবাই এমএনসি থেকে থাকেন এবং হুম, হুম, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে তার প্রোডাক্টের যেই ফিজিবিলিটি, যেটা টেস্ট করা বা ক্যাম্পেইনটা কতখানি ভালো হলো, এটা তারা একটা ভালো মানে জাজমেন্ট প্রোভাইড করতে পারেন। এবং আমরা ট্রাই করি যে যারা থাকবেন তার জন্য রিলেভেন্ট ফিল্ড থেকে থাকেন, যাতে হুম, করে তার জন্য অ্যাসেস করাটা অনেক বেশি ইজিয়ার হয়। তো হুম, আমার হুম। মনে হয় যে একটা পার্টিসিপেন্ট যে পুরা প্ল্যানিং করছে, এক্সিকিউশনটা কতখানি ভালো হলো সেটা আর কি সে একটা টেস্ট করতে পারবে। হুম হুম হুম। সৃজন ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে ভাইয়া, ধরেন কোন একটা স্টুডেন্ট যে কিনা প্রথমবার মার্কসেলেন্স সম্পর্কে জানছে, দ্যাট পার্সন ইজ কিউরিয়াস বাট আ বিট অফ আনশিওর, সো ওয়াক আস থ্রু দ্য প্রসেস, একদম রেজিস্ট্রেশনের শুরু থেকে শেষ পর্যন্ত গ্র্যান্ড ফিনালে পর্যন্ত কারা পার্টিসিপেট করতে পারবে, কিভাবে পার্টিসিপেট করবে, যারা পার্টিসিপেট করছে তারা কিরকম প্রাইজ, সার্টিফিকেশনস, এক্সপোজার, স্কিলস কি কি পাচ্ছে, সবকিছু সম্পর্কে যদি বলতেন। যদি আপু আমি বলি আমাদের ক্লাবের নাম নিয়ে, তাহলে একটু কথা বলি যে মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব। হুম, তো এটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের একটা ক্লাব। হুম, তো ওইখান থেকে আমরা চিন্তা করলাম যে কেননা মার্কেটিং বেসড কোনো বিজনেস কম্পিটিশন আমরা অর্গানাইজ করি। তো এর ক্ষেত্রে হয় কি, যারা পার্টিসিপেট করবে আমাদের ইভেন্ট কম্পিটিশনটাতে, তারা টোটাল একটা এক্সপিরিয়েন্স পাবে যে কিভাবে মার্কেটিং ক্যাম্পেইন করতে হয়, ফিনান্সিয়াল মডেল বা প্রোডাক্ট ডিজাইন করা লাগে জিওগ্রাফিক্যালি বা
আমি যদি বলি টার্গেট কাস্টমার, এক এক গ্রুপের জন্য এক এক প্রোডাক্ট কিভাবে ডিজাইন করলে অ্যাট্রাকটিভনেসটা বাড়ে এবং প্রোডাক্টটা সেল হয়। কারণ আজকালকার দিনে নাওয়াডেজ বিজনেসে প্রোডাক্ট আপনি যত সেল করতে পারবেন, মানুষের কাছে যত সেল হবে, রেভিনিউ তত বাড়বে। তো কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসতেছেন সেটা আসলে আহ, না দেখে, আপনার যদি মার্কেটিং এর একটা বেসিক নলেজ থাকে যে হ্যাঁ আমি আমার প্রোডাক্টটাকে সেল করতে পারবো একটু ইউনিক ওয়েতে, বা কম্পিটিশন তো এখন বেড়েই যাচ্ছে আর কি, যত বলা যায় বিজনেসের উপর। তো যদি পার্টিসিপেট করে আমাদের ইভেন্টে, আমি বলবো তারা একটা রিয়েল কেস সিনারিওর উপর বিজনেস কেস তারা সলভ করতে পারবে, এবং এতটুকু এক্সপিরিয়েন্স তারা হবে যে উম, তাদের সিনিয়রকে তারা এট এ টাইম মানে ইনস্ট্যান্ট তারা একটা আহ, কি বলবো যে অ্যান্সার বা একটা ক্যাম্পেইন তারা রেডি করে দিতে পারবে। হুম হুম। তো সেটা যেই ব্যাকগ্রাউন্ড থেকে হোক, এটা আপনাদের এটা কোনো বিষয় না। তারা সিএসসি থেকেও হতে পারে বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও হতে পারে। তো এটা আসলে আপু ক্রিয়েটিভনেস এর উপর ডিপেন্ড করে যে কে কতটা ক্রিয়েটিভ। এমন নয় যে বুকিশ নলেজ থেকে তারা তাদের অ্যান্সারটা দিবে, বা আহ, আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন। তো কিভাবে করবেন সেটাই জাস্ট আমরা জানতে চাই, আর কিছু না, যে ওই কেসের উপর কিভাবে আপনি দিতেছেন। দ্যাটস ইট। তো ফার্স্ট রাউন্ডটা যদি আমি বলি, ফার্স্ট রাউন্ডে আমাদের একটা অনলাইন কেস সাবমিশন থাকে। তো ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেন্টরা কেসটা অনলাইনে দেখে অনলাইনে ওই কেস সাবমিশনটা করে। এরপরে আমরা এটা শর্টলিস্ট করি। এই শর্টলিস্ট করার পরে একটা প্রেজেন্টেশন থাকে, এবং একটা ওভিসি আর কি আমরা মেক করতে বলি ওই কেসের উপর বেস করে। তো ওই ওভিসি এবং প্রেজেন্টেশনের উপর মিলিয়ে আমরা ওই জাজমেন্টটা করে থাকি আর কি। এটা থার্ড রাউন্ডে। এবং থার্ড রাউন্ডের পরে আহ, আমাদের আরেকটা ইভ্যালুয়েশন হয়, যেটা হচ্ছে আপনার আরেকটা কেস দেওয়া হয় এবং আরেকটা ওভিসি মেক করতে বলা হবে। তো ওই দুইটার উপরে আমরা ফিনালেতে আর কি ওই হিসেবে জাজমেন্টটা করে থাকি আর কি। হুম হুম। এর সাথে যদি আমি একটু অ্যাড করি, আমাদের পুরা যে ইভেন্টটা হচ্ছে, ইভেন্টটাতে যেমন 3টা রাউন্ড থাকছে, যেটা শুভ্র বললো, এবং 3টে রাউন্ডের সাথে সাথে আমরা 2টা ওয়ার্কশপ মানে অ্যারেঞ্জ করি, যেটাতে আমাদের ওই যেটা বললাম, আমরা যেহেতু সকল ব্যাকগ্রাউন্ড থেকেই স্টুডেন্টদেরকে মানে হচ্ছে গিয়ে বলি যে সবাই পার্টিসিপেট করতে পারবে। হুম হুম। তো সবার দেখা যায় যে মার্কেটিং এর হয়তো বা একদম কোর কনসেপ্ট যারা নাও থাকতে পারে। তো হুম এই জন্য আমরা যেটা করি, আমরা 2টা ওয়ার্কশপ অ্যারেঞ্জ। আমাদের ওয়ার্কশপ 1 যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের রাউন্ড 1-এর যখন কেস প্রোভাইড করি হুম হুম। তার ঠিক আগেই আমরা ওয়ার্কশপ 1টা করি। এটাতে আমরা সকল টিমদেরকে টিম থেকে আমরা মেম্বার সবাইকে ডাকি আমাদের এনএসইউতে, অডিটোরিয়ামে আমরা এটা করি, এবং সেখানে ইন্ডাস্ট্রি থেকে আমরা দুইজন বা একজন এরকম আমরা গেস্ট স্পিকার হিসেবে আনি, হুম। যারা আপনাকে একটা কেস কিভাবে সলভ করতে হবে, আমাদের কি কি চাওয়া থাকে, এবং কিভাবে করলে তারা বেটার আউটপুট দিতে পারবে সেটা নিয়ে একটু ডিসকাশন করা হয়। এবং আমরা সেমিফাইনালের আগেও ঠিক আরেকটা ওয়ার্কশপ করি, ওইটাও আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করি, আমাদের এনএসইউতেই হয়। এবং ওইটাতে আমরা বলি যে ওবিসিতে আমরা কি কি চাই, এবং সেখানে এক্সপার্ট থাকেন একজন যিনি ওবিসি মেক করা নিয়ে তিনি কথা বলেন যে কি রকম ওবিসি করা যায়। তো আমরা 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 একই সাথে তাদের কাছ থেকে সলিউশনটা নিচ্ছি, আবার তাদেরকে এটাও মানে শিখিয়ে দিচ্ছি যে কি রকম করে করলে তারা বেটার আউটপুট প্রোভাইড করবে। তো আমার মনে হয় এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যে কারোর জন্য যারা জয়েন করবে আমাদের এই ইভেন্টটাতে। তো এইটাই। আমার কাছে এই আইডিয়াটা বেশ ভালো লাগলো যে আসলে ওয়ার্কশপেরও আপনারা অ্যারেঞ্জ করছেন। যারা একদমই কিছুই জানে না তারাও একটা আইডিয়া পাবে। অ্যান্ড মানে মার্সেলেন্স ইজ নট জাস্ট আ কম্পিটিশন দেন, মানে পুরো একটা লার্নিং প্রসেস, রাইট? সো এটা খুবই দারুণ লাগলো বিষয়টা। অ্যান্ড আমি মানে কিছুক্ষণ আগে আর কি শুনছিলাম আপনাদের কাছে যে হচ্ছে গিয়ে মানে ইউ গাইজ নেভার পার্টিসিপেটেড ইন মার্সেলেন্স, রাইট? বিকজ হচ্ছে আপনাদের এরকম একটা রুল যে ক্লাবে সেটা জেনারেল মেম্বার হিসেবে থাকলেও আমরা নিজেদের ক্লাবে হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো না এরকম কোনো কম্পিটিশনে। অ্যান্ড আমার কাছে আসলে এই জিনিসটা খুবই সুন্দর লাগলো যে দেখেন আমরা এত বড় একটা ইনিশিয়েটিভ আমরা পার্টিসিপেট করতে পারছি না, বাট উই আর দ্য অর্গানাইজার্স, তাই না? এটা কিন্তু খুব প্রাউড হওয়ার বিষয়। যাই হোক, খুবই ভালো। আমার হচ্ছে গিয়ে পরের প্রশ্নটা রাকিন ভাইয়ার কাছেই থাকবে যে ধরেন এখন তো ভাইয়া বেশ বড় একটা লিডারশিপ পজিশনে, অনেক মানুষজনকে লিড দিচ্ছেন আপনি। সো যখন ফিউচার নিয়ে চিন্তা করি তখন আসলে হোয়াট এক্সাইটস ইউ মোর? ইজ ইট দ্য গ্রোথ অফ দ্য ক্লাব? Is it the evolution of Marxellence? Or
যারা সামনে নতুন দায়িত্বে আসবে, দ্য নেক্সট জেন লিডার্স, যারা কিনা আপনাদের লিগ্যাসিটাকে ক্যারি করবে, কোনটা আসলে খুবই এক্সাইটেড করে তোলে? আমার মনে হয় গ্রোথ অফ দ্য ক্লাব হুম হুম, অ্যান্ড অফ দ্য মেম্বার্স হুম হুম, এট দ্য সেম টাইম। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যত দিন যাচ্ছে এমআইবিসি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে নিজেদেরকে এক্সপ্লোর করছে। যেমন আমরা আমাদের আগে হয়তো বা একদম কোর মার্কেটিং নিয়ে আমাদের কাজ ছিল, বাট আমাদের নামের সাথে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটিংও আছে, সরি ইন্টারন্যাশনাল বিজনেসও আছে, হুম তো হুম, আমরা লাস্ট এই আমাদের টেনিয়রে আরেকটা ইভেন্ট লঞ্চ করেছি যেটা ছিল একদম ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে। এবং এটা ওকে, ছিল বাংলাদেশের প্রথম একটা কেস কম্পিটিশন যেটা সোলি ইন্টারন্যাশনাল বিজনেস এর উপরে বেস করে করা হয়েছে। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ক্লাবেরও গ্রোথ, যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে নিজেদেরকে এক্সপ্লোর করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের মেম্বাররাও যত নতুন নতুন ইভেন্টস হচ্ছে, নতুন কিছু শিখতে পারছে, নতুন হুম চ্যালেঞ্জেস আসছে, সেটাকে ওভারকাম করতে পারা। এবং আমরা ট্রাই করি যে জিনিসটা যেন আমাদের মধ্যে থেকে সীমাবদ্ধ না থাকে। হুম আমাদের পরে যারা আছে, হুম, আমাদের হুম পরবর্তী প্যানেলে যারা আছে, তারপরে যারা আছে, তারাও যেন লিডারশিপ স্কিল গুলো শিখতে পারে। হুম, এই হুম জন্য আমরা আমাদের ক্লাবে যদি আমি বলি, উই হ্যাভ ডিফারেন্ট টিমস। হুম, হুম, আমাদের সেপারেট সেপারেট টিম আছে, যেমন উই হ্যাভ মাল্টিমিডিয়া টিম, যারা আমাদের ইভেন্টের সময় যে রিলস তৈরি হয় বা হুম, প্রমোশনাল ভিডিওস গুলো তৈরি হয়, তারা ওই সাইটটা দেখে। তারপরে উই হ্যাভ স্পন্সরশিপ টিম, যারা কর্পোরেট কর্পোরেট থেকে কিভাবে আমরা স্পন্সর ম্যানেজ করব আমাদের একটা ইভেন্টের জন্য, সেটা দেখে। হুম, আমাদের এখানে লজিস্টিক টিম আছে। তারপরে আমাদের এখানে আরো ডিফারেন্ট ডিফারেন্ট আমরা টিম আছে, পাবলিকেশনস টিম আছে, যারা ডিসাইড করে যে আমাদের কোন ইমেলস গুলো যাবে, আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে আমাদের ক্যাপশন গুলো কি হবে। তো আমাদের এরকম ডিফারেন্ট অনেক টিম আছে। উই হ্যাভ ক্রিয়েটিভ টিম অ্যাজ ওয়েল, হুম, যারা হুম, যারা দেখে যে এই টিমটাতে তাদের ডিজাইন গুলো কি হবে, পোস্ট ডিজাইন গুলো কি হবে, হুম, কোন হুম, থিমে আমরা এই ইভেন্টটা করব। হুম, তো হুম, এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে টিমগুলো আছে, এটাতে উই হ্যাভ সেপারেট মেম্বার্স হুম, ফর ইচ টিম। অনেকে দেখা গেছে 2-3টা টিমে আছে, তো এই যখন টিমে থাকছে, এটার মাধ্যমে নতুন নতুন বিষয় তারা শিখতে পারছে। তো তাদের পার্সোনাল গ্রোথটা এখান থেকে হচ্ছে। হুম, আমরা যেমন শুধু ইভেন্ট না, আমরা অনেক সময় মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্গানাইজ করি। হুম, যেমন আমরা আমাদের টেনিয়রে 3টা মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছি সোফার। হুম, সেটাতে আমরা একটাতে করেছি যেটা হুইচ ওয়াজ স্পটলাইট, যেটা আর কি ছিল পাবলিক স্পিকিং এর উপরে। ওকে, তারপরে আমরা আরেকটা করেছি যেটা ছিল স্পন্সরের উপরে, লাইক হুম, স্পন্সরকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। হুম, এটার মেম্বারদেরকে আমরা এবং এটা যখন এমডিপি গুলো হয়, তখন শুধুমাত্র ওই সেগমেন্টের মেম্বাররা থাকে না, সব মেম্বাররাই থাকে, যাতে করে যারা ওই টিমে নেই তারাও যেন শিখতে পারে নেগোসিয়েশন স্কিল গুলো কিভাবে করতে হয়। হুম, তো আমাদের লেটেস্ট যে মানে মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হলো এই মান্থেই হয়েছে। হুম, সেটা ছিল আর কি আমাদের কর্পোরেটে গেলে কিভাবে ভালো করতে হবে, হুম, আমরা ইন্টারভিউতে কিভাবে ফেস করতে পারি। তো আমরা একটা ওভারঅল এক্সপিরিয়েন্স দিতে চেয়েছি আমাদের মেম্বারদেরকে, হুম, যেটা তাদের প্রফেশনাল প্লাস গ্রাজুয়েশনের পরেও যেন হেল্প করতে পারে, অ্যাজ আচ্ছা, এ লিডার যেন ইমার্জ হইতে পারে। হুম, তো আমার মনে হয় যে গ্রোথ অফ দ্য ক্লাব অ্যান্ড দ্য মেম্বার্স, এইটা আমাকে অনেক বেশি এক্সাইটিং করে দেয়। আচ্ছা। এই যে আপনি যে মেম্বার প্রোগ্রামের কথা বললেন, হুম। মেম্বারশিপ প্রোগ্রাম যেটা, সেখানে আসলে মানে কিভাবে প্রোগ্রামগুলা করা হয়? মানে কিভাবে অর্গানাইজ করা হচ্ছে জিনিসটা? মানে আপনারা কি হুম। বিভিন্ন কর্পোরেট লিডার্সদেরকে নিয়ে আসেন আপনাদের মেম্বারদেরকে মেম্বারের গ্রোথের জন্য? নাকি নিজেরাই আসলে যতটা পারা যায় বা নিজেদের অ্যালামনাইদের সাথে কানেক্ট করে দিচ্ছেন? হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করি আমাদের যেই টপিকের উপরে আমাদের মেম্বার হুম, ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হবে, সেই টপিকে আমাদের যারা প্রিভিয়াসলি আমাদের অ্যালামনাই ছিলেন, যারা হুম, এখন ডিফারেন্ট এমএনসিতে জব করছেন, তাদেরকে আমরা আনি এবং তাদের এক্সপেরিয়েন্সটা, যে তারা কিভাবে তাদের সময় থেকে এই কাজটা ভালো মতো করেছে। যেমন আমি যেটা বললাম পাবলিক স্পিকিং। হুম, হুম, তো হুম, আমাদের একজন সিনিয়র আছেন যিনি বিকাশের এখন জব করছেন, এবং তিনি এসেছিলেন আর কি মানে আমাদের এমসিং নিয়ে কথা বলতে। এবং আমাদের রিসেন্ট যেই মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হুম, হলো, হুম, সেটাতে আমাদের ইউনিলিভার থেকে একজন ভাইয়া ছিলেন যিনি আমাদের ফাউন্ডিং প্রেসিডেন্ট, তো উনি ছিলেন। তো আমরা চেষ্টা করি আমাদের এমএনসিতে যারা ভালো ভালো পজিশনে আছেন, আমাদের অ্যালামনাই, হুম, হুম, তাদেরকে এনে তাদের জার্নিটাকে শেয়ার করা, প্লাস হুম, হুম, তারা কিভাবে তাদের সময় থেকে এই ডিফারেন্ট টপিকটা নিয়ে কাজ করেছেন সেটা শেয়ার করা, যাতে করে আমাদের মেম্বাররা শিখতে পারে, প্লাস তাদের জার্নিটা থেকে ইন্সপায়ার হতে পারে যে হুম, আমাকেও ভালো করতে হবে। হুম, তো হুম। আমরা এভাবে আর কি মেম্বার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করি।
খুবই ভালো। আমার কাছে মনে হয় কি ক্লাবের একটা লিডারশিপ পজিশনে বা ওরকম প্যানেলে থাকলে আমাদের আসলে দায়িত্ব যে অ্যালামনাইদের সাথে কারেন্ট মেম্বারসদের একটা কানেকশন বিল্ড আপ করে দেওয়া। কারণ অনেক কিছু তৈরি হয়, তাদের মধ্যে একটা সেন্সিবিলিটি তৈরি হয়। যারা ইয়াং তারা তো মানে যারা ইয়াং তারা তো কিভাবে আগাবে জানে না, সেখানে এই গাইডেন্সটা আমাদেরই উচিত, যারা আসলে আমরা প্যানেলে আছি আমাদের উচিত যে অ্যালামনাইদের সাথে কানেকশন ক্রিয়েট করে তাদেরকে সেই গাইডেন্সটা প্রোভাইড করা। অ্যান্ড আপনাদের দুজনের সাথে কথা বলছিলাম যে আপনারা দুজনে হচ্ছে ইয়ে ফাইন্যান্স মেজর, ভাইয়া হচ্ছে ডাবল মেজর ফাইন্যান্স এন্ড সাপ্লাই চেইন, বাট আপনারা হচ্ছে লিডারশিপ পজিশনে হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, সো এটা কিভাবে, আমি আগে সৃজন ভাইয়ের কাছে যাই, ভাইয়া যদি বলতেন। আপু যখন মানে ক্লাবে ঢোকার আগে নর্থ সাউথে যখন আমি ঢুকি ফার্স্ট, তো কয়েকটা ক্লাব ছিল, কয়েকটা ক্লাব না, নর্থ সাউথে বেশ কয়েকটা ক্লাব আছে, প্রায় 20টার উপর মেবি ক্লাব আছে। তো কয়েকটা নাম আপনি বললেন না, কিছু দারুণ ক্লাব আছে, এর মধ্যে ওয়ান অফ দা দারুণ ক্লাবের নাম ছিল এনএসএমআইবিসি। তো আমি ভাবলাম যে ওই যে প্রথমে একটু যদি আগে ফিরে যাই, যদি বললাম যে আমরা কিছু সিনিয়ররা ছিল, ঘুরতে যাবো, চল আড্ডা দিই। আমার আসলে এত কিছু মানে এত কিছু চিন্তা করার আর কি লাগে নাই। তো আমি বলছি যে তার সাথে ঘুরতে যাবো, ফ্রেন্ড হবে, ফ্রেশার আমি, কারণ কোনো ফ্রেন্ড নেই, আমি তার সাথে টাইম স্পেন্ড করবো, দ্যাটস ইট, আমি ঢুকে যাই পরেরটা করে। কিন্তু পরে গিয়ে আসলেই আমি যেটা এক্সপ্লোর করলাম যে না, মার্কেটিং আসলে এমন একটা সাবজেক্ট যেটা সবার জানা উচিত, সবার জানা উচিত। আমি যদি ফিউচারে আমি যদি এন্টারপ্রেনার হই, যদি আমার যদি কোনো বিজনেস হয়ে থাকে, আমি যে ব্যাকগ্রাউন্ডের হয় না কেন, ফিনান্স ঠিক আছে, টাকা পয়সার হিসাব আমি করতে পারবো, এটা করা যাবে, কিন্তু মার্কেটিং এই ক্রিয়েটিভনেসটা এটা সবার থাকে না, আর এটা সবাই করতেও পারে না। তো আমি বলবো যে এখানে মানে এখানে থেকে, এই ক্লাবে থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা হচ্ছে আমিও স্পন্সরশিপ টিমে কাজ করা হয়েছে যখন আমি জিএমএসএম ছিলাম, কিভাবে অ্যাপ্রোচ করা লাগবে এবং ম্যানিপুলেশন জিনিসটা আসলে কি, এটা কিছু কিছু আইডিয়া হয়েছে বলা যায়। আচ্ছা, আর ভাইয়া আপনিও তো ফাইন্যান্স মেজর। হ্যাঁ, আমি ফাইন্যান্স মেজর। না, এই কোশ্চেনটা আমি মানে হরহামেশাই পাই যে ভাই আপনি ফাইন্যান্স মেজর বাট আপনাকে মার্কেটিং ক্লাবে। বাট আমরা আমাদের ক্লাবে, এবং এটা আগে থেকেই যে আমরা আমাদের ক্লাবে কখনো মার্কেটিং এর ডিপার্টমেন্টের ক্লাব হলেও কখনো এরকম বাউন্ডারিজ ছিল না যে মার্কেটিং মেজর হতে হবে আমাদের ক্লাবে জয়েন করতে। যেমন আমি যদি এখনকার কথা বলি, আমার যে জেনারেল সেক্রেটারি, আমাদের এখনকার কারেন্ট জেনারেল সেক্রেটারি, ও কিন্তু বিজনেস স্টুডেন্টই না, ও হচ্ছে গিয়ে সিএসসি থেকে মানে গ্রাজুয়েট করবে। এবং তো আমরা আমাদের কালচারটা হচ্ছে অনেক ডাইভার্স। তো আর আমরা যখন জয়েন করি এমআইবিসি তে, তখন আসলে আমরা কেউ মেজর সিলেক্টও করি নাই, তখন জাস্ট ক্লাবটাকে ভালো লেগেছে এবং আমরা জাস্ট জয়েন করেছি। পরে গিয়ে হয়তো আমরা ফাইন্যান্স মেজর চুজ করছি, মানে ডিফারেন্ট মেজর অনেকে চুজ করছে। বাট আমরা চেষ্টা করি যে একটা ইনক্লুসিভ কালচার মেনটেন করতে, যেটাতে সব ধরনের স্টুডেন্টরাই থাকতে পারবে। এবং কখনো আসলে এরকম মনে হয় না যে মার্কেটিং এর কোনো একদম কোর কনসেপ্ট জানতে হবে মার্কেটিং ক্লাবের জন্য, এটা না, একদমই না। এবং আমরা যখন নতুন কাউকে রিক্রুট করি, তখন আমরা এটা মেজরটাকে মেইনলি প্রায়োরিটাইজ করি না, আমরা চেষ্টা করি তার মধ্যে ওই ক্যাপাবিলিটিস আছে কিনা, নিজেকে আর একটু এক্সপ্লোর করার, কোলাবোরেটিভলি কাজ করা, কারণ যেহেতু ক্লাব প্ল্যাটফর্ম, সবার সাথে একসাথে হয়ে কাজ করতে হয়, এবং ওই রকম ক্যাপাবিলিটি আছে কিনা, এগুলো দেখে আমরা মেইনলি করি। এবং আমার ওরকম কোনো প্ল্যান ছিল না যে সামনে ফাইন্যান্সে মেজর করব, দা মার্কেটিং কেন নিব, এরকম কোনো কিছু চিন্তা না করে জাস্ট এক্সপিরিয়েন্সটার জন্য জয়েন করা। এবং দিন শেষে এখন তো এই পজিশনে আসার পর আমার মনে হচ্ছে যে এখনো ওই মেজর বা পড়াশোনার কোনটাতে করছি, এটা আসলে ক্লাবিং এর ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। সবকটা ডিপার্টমেন্টই আমাদের ক্লাবে, প্রত্যেকটা ক্লাবই বলবো যে সবকটা ডিপার্টমেন্টই আছে। আচ্ছা, যেমন আমাদের ক্লাব ছাড়াও যদি আমি বলি, আমাদের তোমার মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব, যেটা মার্কেটিং ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের আন্ডারে। এরকম আমাদের ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাব আছে, এইচআর ক্লাব আছে, এবং ওরাও দেখা যায় যে ওদের মানে স্টুডেন্ট যে মেম্বার, ওদেরও মেম্বার অনেক ডাইভার্স, এবং ওদের ওখানে হয়তো মার্কেটিং মেজর অনেকে আছে, অনেকে ফাইন্যান্স মেজর আছে। তাই আমাদের নর্থ সাউথের কালচারটাই এমন ক্লাবগুলোর যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হইলেও আমরা ক্লাবে একসাথে সবাই কাজ করতে পারি। I think it's also a uniqueness about NSU business clubs আর কি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মার্কেটিং সাবজেক্টটা যেরকম অনেক ক্রিয়েটিভিটি,
এর সাথে ইনভলভড আর কি। যেরকম ভাইয়া বলছিলেন যে অনেক ক্রিয়েটিভ হতে হবে, সো আপনাদের মধ্যে কি এরকম হয়েছে যে না আচ্ছা নিজের মধ্যে এই ক্রিয়েটিভিটি আছে এটা তো জানতামই না, মার্কেটিং ক্লাবে এসে জানতে পারলাম? কেউ একজন যদি বলতেন। আচ্ছা, তা এটা হচ্ছে কি ক্রিয়েটিভিটি বলতে কি, আমার না সবসময় একটা জিনিস কাজ করতো কি যে পাবলিক স্পিকিংটা, এটা আমার মনে হতো যে হয়তোবা আমি নট ভেরি গুড এট, এটা আমি নিজের কাছে মনে করতাম। বাট ক্লাবে জয়েন করার পর সিনিয়ররা দেখা গেলো বললো কি এই এখন তুমি কথা বলো, তুমি এখন কথা বলো। হ্যাঁ। তো আমাদের মধ্যে প্রত্যেককে এঙ্গেজ করার একটা ব্যাপার ছিল এটা আগে থেকে আমাদের সিনিয়রদের মধ্যে, তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তো এইটাকে আমি একদম মানে কি একটা এলিমেন্ট বলবো যেটা আমি ক্লাবে আসার পর শিখতে পারছি, যে পাবলিক স্পিকিংটাতে যেমন এখন যে কোনো জায়গায় কথা বলতে পারা, আমার মনে হয় এইটা আমার ক্লাবের এই প্ল্যাটফর্মটাতে থাকার কারণে আমার এই জিনিসটা ডেভেলপ হয়েছে। যেটা আমি হয়তো বা মনে করতাম যে খুব বেশি ইন্ট্রোভার্টেড, খুব বেশি কথা বলছি না, বাট এখন এসে এই জিনিসটাকে করতে পারা, যে কোনো জায়গাতে কথা বলতে পারা, আই এম রিয়েলি গ্রেটফুল অ্যাবাউট দিস আর কি। আর ভাইয়া আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আপনি নোটিস ঘটনা করেছেন? যদি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যখন জিএম ছিলাম তো আমার সিনিয়র আমাকে বলছে যে আমি যেহেতু লজিস্টিক্স আর কি বেশি কাজ করা হয়েছে, বলছে একটা অ্যামাউন্ট দিছে যে এই অ্যামাউন্টের মধ্যে তোমার 200 গেঞ্জি কিনা লাগবে, আমি জানি না তুমি কিভাবে আনবা, তোমার না লাগবে। তো এরপরে এতগুলো দোকান ঘুরে তারপর মানে ওদেরকে যে আমি বলবো ভাই আপনার আপনার বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়, ঠিক আছে, যেমনি হোক ভাই কিভাবে যে মানে কি বলবো ম্যানিপুলেট করার যে ক্রিয়েটিভনেস, এটা আমি তখন শিখছি। আমি জানি না আমার সিনিয়রকে আমার দেওয়া লাগবে, ভাই প্লিজ আপনার ছেলে আমার সাথে আমার বয়সী যেভাবে হোক। মানে ওই ইমোশনাল কানেকশন বিল্ড আপ করে একটা ফ্যামিলি আর ফ্রেন্ডশিপ বিল্ড আপ করে, আচ্ছা ঠিক আছে ভাই যাক, এটা তো মানে এটা খুব ইন্টারেস্টিং আর কি। এন্ড আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশে আসলে এই ধরনের যে কোনো যারা আমরা জব হোল্ডার প্রত্যেকে তো জবে যাব, আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা একটু থাকা উচিত বাংলাদেশে থাকতে গেলে, তাই না? আচ্ছা দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। আমি শেষ করার আগে আমার লাস্ট প্রশ্ন আপনাদের দুইজনের কাছে, আমি আগে রাকিন ভাইয়ের কাছে যাব যে what does actually NSU MIBC mean to you? Not like club organization না, but অন্য কোনো দিক থেকে যে আচ্ছা না this place is different for me. ওকে, না NSU-MIBC is always precious to me because আমি এটাতে জয়েন করার পর অনেক মানে ভালো ভালো ফ্রেন্ডস পেয়েছি। এখন লিডারশিপ পজিশনে থাকার কারণে এখন হয়তো আমি আমার যে কলিগরা আছে তাদের সাথে যেই কানেকশনটা ওভার দ্য ইয়ার মানে বিল্ড আপ হয়েছে, এবং অনেক ভালো জুনিয়র পেয়েছি যাদের সাথে একসাথে কাজ করা যায়। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় ইটস রিয়েলি প্রেশাস টু মি। আমার কাছে সবসময় মনে হয় যে এই প্ল্যাটফর্মটাতে যদি জয়েন না করতাম অনেক কিছু মিস আউট করতাম, এবং অর্গানাইজ করার মধ্যে যে মানে ক্রিয়েটিভিটিটা, এটা আসলে হয়তো বা আমি এক্সপ্লোর করতে পারতাম যদি আমি NSU-MIBC না থাকতাম। তো আমার মনে হয় সবসময় আমি এটার জন্য গ্রেটফুল টু NSU-MIBC যে এই প্ল্যাটফর্মটা আমাকে প্রোভাইড করেছে। এবং আমরা যখন নতুন নতুন ইভেন্ট অর্গানাইজ করছি, নতুন সেমিনার অর্গানাইজ করছি, মেম্বারদের জন্য কিছু করছি, এবং তখন প্রত্যেকবারই নতুন নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়, যেটা আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, এভরি স্টুডেন্ট। এই জন্য আমি আমার অ্যাজ এ ক্লাব আমি আপনার মাধ্যমে বলি সবাইকে যে ইউনিভার্সিটি লাইফে কোনো না কোনো অর্গানাইজেশন ক্লাবের সাথে অ্যাক্টিভ থাকলে ওই যে যাওয়ার মাধ্যমে খুব বেশি কাজ করতে হবে এমন না, ক্লাবে যাওয়া, কথাবার্তা বলা, এটাতেই আমার মনে হয় অনেক কিছু শেখারও আছে আর কি। তো আমার কাছে মনে হয় যে এটাই, এবং এই ক্লাবে না থাকলে হয়তো এই এক্সপেরিয়েন্স গুলো আমি পেতাম না। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি অনেক মানে গ্রেটফুল এই ক্লাবের প্রতি। ইভেন আমি এখন নেসলেতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি নর্থ ইউনিভার্সিটিতে। তো এইটাতেও যে আমি যে জয়েন করতে পেরেছি, আমার মনে হয় এটাতেও ক্লাবের একটা অবদান আছে, কারণ ক্লাবের এক্সপিরিয়েন্স যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা আমরা করেছি ওইটার বেসিসেই দে সিলেক্টেড মি। তো এটাও আমার ক্ষেত্রে আমার মনে হয় যে কাজে লেগেছে। তো এবং এখন আমার মনে হয় যে জব মার্কেট যেভাবে এভার ইভ্যালুয়েটিং হচ্ছে এবং যেভাবে চেঞ্জ হচ্ছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস
আমার মনে হয় সবার থাকা ইম্পর্টেন্ট, কারণ একাডেমিক্স এর বাইরে এখন মেজর সব কোম্পানিজই চাচ্ছে যে তারা বাইরে কিছু করুক, একদম বুকিস নলেজ থেকে বাইরে গিয়ে লিডারশিপ কি কি করতে পেরেছে বা কোনো ক্রিয়েটিভ কাজ করেছে কিনা। তা আমার মনে হয় ক্লাব ইজ এ গুড প্লেস টু ডু অল দ্যাট। তো এই জায়গাটা থেকে আমি রিয়েলি গ্রেটফুল। অনেক বেশি সেলফ ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাই আমরা প্রত্যেকে যারা ক্লাবিং করি। ভাই আপনার কাছে যদি অর্গানাইজেশনের বাদে যদি আমি কিছু বলি, এমআইবিসি ইজ এ ইমোশন টু আস। আমরা যারা মানে এখন প্যানেলে আছি, অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমরা যারা প্যানেলে আছি অলমোস্ট 3.5 ইয়ার্স আমরা আছি। তো নর্থ সাউথে ঢুকার পরপরই কিন্তু আমরা ক্লাবের সাথে জয়েন হয়েছে। তো নর্থ সাউথে আপনি ফ্রেন্ড মানে নর্থ সাউথ না কোনো ভার্সিটিতেই শুরুর দিকে ফ্রেন্ড পাবেন, যেহেতু আমাদের ওপেন গ্রেড কোর্স, আমাদের যে মানে ফ্রেন্ডদের সাথে ওরকম একটা বন্ডিং সুযোগটা খুবই কম থাকে। কিন্তু ক্লাবে আমাদের প্রত্যেকটা ক্লাবেরই একটা করে ক্লাব রুম আছে আর কি, খুব সুন্দর সুন্দর ক্লাব রুম এগুলো। তো আমরা যখনই ফ্রি টাইম পাইতাম গিয়ে বসতাম, মজা হইতো ওদের সাথে। তো এখন প্রায় 3.5 বছরের উপরে হবে আমরা একসাথে আছে। তো এটা একটা ইমোশনাল একটা জায়গা যে একটা ওদের সাথে মানে যাদের সাথে আমরা কোর্সমেট আর কি, যে ওদের সাথে আর কতটুকু বসে হইতো, ঠিক আছে গ্রুপ স্টাডি গ্রুপ, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আর কি আলাপ আলোচনা যা হইতো আর কি। কিন্তু একসাথে কাজ করার ক্ষেত্রে যে এই জায়গায় যাব, চল ওই সাইডে যাই, ভেন্ডর ম্যানেজ করা বা স্পন্সরশিপ মিটিং এ কাজ করার ক্ষেত্রে যে বন্ডিংটা মানে বিল্ড হয়, এটা আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম একটা ব্যাপার। তো একদম যেহেতু নর্থ সাউথের শুরু থেকেই আমরা আছি, তো এমএমএসি একটা অন্যরকম একটা ব্যাপার, এটা আসলে আর কি বলে এক্সপ্রেস করা যাচ্ছে না। আমার কাছে মনে হয় কি, যারা ধরেন আমরা কোনো ক্লাব অ্যাক্টিভিটিজ এর সাথে থাকি একদম শুরু থেকে থাকি, আর এখন তো ধরেন আপনারা লিডারশিপ পজিশনে আছেন, জেনারেল মেম্বার থেকে এত বছরের একটা এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনারা গিয়েছেন। এন্ড ওই এক্সপিরিয়েন্স গুলো হয়তো একটু বিটার সুইট মেমোরিজ এর মতন থাকতে পারে, তাই না? সবকিছু মিলিয়ে আসলে আমরা এত এফোর্ট দেই, এন্ড বিশেষ করে ওই প্লেসটা না অনেকটাই আসলে ওই প্লেসে যে মানুষজন আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগে। মানে ওই প্লেসটা খুব পজিটিভ এন্ড ইমোশনের যে জায়গাটা বলেন, সেটা এজন্যই হয়ে যায় কারণ ওই মানুষগুলো আসলে আমাদেরকে খুব গ্রাউন্ডেড করে রাখে। আমরা যখন একসাথে কাজ করি আমাদের ডিফারেন্ট আইডিয়াস থাকে, সেই জায়গাটা থেকে একটা আইডিয়াতে আসা, এবং ক্লাবে যখন আপনি থাকবেন, যখন অনেকগুলো মানুষের সাথে আপনি কাজ করবেন, দেখবেন যে অনেক জায়গাতেই হয় যে একজন আরেকজনের সাথে বা ডিফারেন্ট আইডিয়াতে হয়তো ক্ল্যাশ হচ্ছে, বাট দেন এগেইন সবাই মিলে একসাথে হয়ে ওইটাকে সলভ করা, ওইটাকে ওভারকাম করা, আই থিঙ্ক এটা একটা গ্রোথ অপরচুনিটি অ্যাজ ওয়েল। শিখতে পারছি একসাথে কাজ করতে গিয়ে কি কি ফেস করতে হয়। যেমন আমরা যখন একটা ইভেন্ট অর্গানাইজ করি, তখন দেখা যায় যে এক একজনের এক এক রকম আইডিয়া আছে, দেন ওটাকে মিলিয়ে হয়তো অনেক সময় মার্জ করে দেন একটা আইডিয়াতে নিয়ে আসা, সেটা নিয়ে কাজ করতে পারে একসাথে, এবং সবাই মিলেই কাজটা করা। আমার মনে হয় এই জায়গাটা থেকে এমআইবিসি মানে এইটা প্রোভাইড করছে আমাদেরকে, এবং আমরা এই জন্যই এমআইবিসিটা সবসময় একটা প্রেশাস জায়গা হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আমরা একদম শেষের দিকে আপনাদের দুইজনকে অনেক অনেক থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়োর এক্সপিরিয়েন্সেস, ইনসাইটস, এবং এত নতুন নতুন কিছু কি বলে কিছু জিনিস সম্পর্কে জানতে পেরেছি, বিভিন্ন আইডিয়াস সম্পর্কে, বিশেষ করে while we were talking about Marcelins. সো আমার কাছে আসলে ওই আইডিয়াগুলো খুবই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি সবাইকে যারা ভিউয়ার্স আছে সবাইকে রিকোয়েস্ট করবো মার্সেলেন্সে পার্টিসিপেট করার জন্য। দ্য প্রাইস পুল ইজ হিউজ, একটা ইনসেন্টিভ অফ কোর্স। এবং এবারে যে জিনিসটা হচ্ছে গিয়ে নিউ, সেটা হচ্ছে যে যেটা আমরা নর্মালি করি আমাদের সব কম্পিটিশনে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখে একটা প্রাইস পুল থাকে, বাট এবার আমাদের যারা ফাইনালিস্ট টিম যারা থাকবে সবার জন্য একটা কিছু না কিছু থাকছে। তো সেই জায়গাটা থেকেও ইটস গুড। আর যেটা এক্সপিরিয়েন্স আমরা বললাম, যেভাবে এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় হবে এই ইভেন্টে পার্টিসিপেট করে, তো সবকিছু মিলে সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা আন্ডার গ্রাজুয়েটে আছেন পড়ছেন সবাই, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন দ্য ইভেন্ট আর কি। যাক, ইনশাআল্লাহ বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই কনভারসেশনে আমরা আসলে শুধু যে ইভেন্টস, অ্যাচিভমেন্টস এইসব সম্পর্কে জানতে পেরেছি সেটা কিন্তু না, বরং আমরা এটা জানতে পেরেছি যে লিডারশিপ মানে যে শুধু আমরা আমাদের টিমকে লিড দিব সেটা না,
we will also try to grow. We will also try to go into a continuous learning process, as well as try to create opportunities for those around us. And to everyone watching, we hope যে আজকের এই ডিসকাশনটা will inspire you to take your first step for your own journey. নতুন আবারও আসবো কোনো এক এপিসোডে নতুন কোনো ক্যাম্পাস লিডার্সদেরকে নিয়ে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ ক্রিয়েটিং ইম্প্যাক্ট। আসসালামু আলাইকুম।